আপনারা দেখছেন আদ্দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো হা 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 কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। ৩০ বছর পরেও আজও স্বাধীনতাটাকে খুঁজছি। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজয়ের এই আনন্দের ক্ষণে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান বিজয়ের সুরে। শুরুতেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যাদের রক্ত, যাদের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ, এই প্রিয় মাতৃকা, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জীবিত যারা মুক্তিযোদ্ধা এখনও আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি স্যালুট। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আমি থাকব, আমিরুল মোমিনিন মানিক। শুরুতে 4টি পংক্তি শুনিয়েছি, লাইন শুনেছেন সুরে সুরে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই 4টি লাইনের নির্মাতা কে, কার সুরে বোধের দরজায় কড়া নেড়ে আমরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছি, উজ্জীবিত হই প্রতিনিয়ত। হ্যাঁ, আমাদের প্রিয় শিল্পী, সেই প্রিয় গুণী মানুষ হায়দার হোসেন। হায়দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আমি সদা সর্বদা অতিরিক্ত ভালো থাকি। যাক, ভালো থাকাটাই হচ্ছে বড় কথা। আমরা আমাদের স্বাধীনতাকে যদি পর্যালোচনা করি বা আমাদের মুক্তিযুদ্ধকে, আমরা দেখি যে স্বাধীনতার ঘোষণাপত্রে 3টা স্লোগান মূলত মূর্ত হয়ে উঠেছে। তাকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনার এই 30 বছর পরে গানটিতে তার পরতে পরতে মানবিকতার কথা, মূল্যবোধের কথা এবং আক্ষেপ প্রতিধ্বনিত হয়েছে। 30 বছর আমরা পেরিয়ে গেছি অনেক আগেই, আমরা এখন 45 পেরিয়ে 50-এর দিকে ধাবিত হচ্ছি। আপনার কোন আক্ষেপ? আক্ষেপ ঠিক না, আসলে আমরা কেন নেগেটিভিটি বলি? নেগেটিভিটি কথা বলা হয় সেটা শুধরানোর জন্য। নেগেটিভ আসবে, সমাজ কখনো একদম 100% ওকে হয়ে যায় না। তো এরকম গান থাকবে, আবার আমরা ঠিক হব, আবার একটু বিচ্যুতি হলে আবার আমরা কাজ করব, আবার আসবো। এটা একটা চলমান প্রক্রিয়া, যে চলতেই থাকবে সারা জীবন। এরকম না যে আমরা ভালো হয়ে গেছি আজকে বন্ধ করে দিচ্ছি, আর এগুলি লাগবে না, তা না, কিন্তু এগুলি থাকবে, সারা জীবন থাকবে। আপনি এই গানটারই শেষ লাইনগুলোতে লিখেছেন যে আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার, তবু কেন আজ আমার বুকে That's right, হাহাকার। নজরুল বলেছেন যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। হ্যাঁ, ওই ধরনের একটা সুর খুঁজে পাই। আপনার আক্ষেপটা আসলে সঠিকভাবে জানতে চাই, নক করতে চাই আক্ষেপটাতে। আক্ষেপ কিছু না, আসলে বাংলাদেশে আমরা কি চাইছিলাম, এখনো চাচ্ছি, এখন আমরা কাজ করে যাচ্ছি। একটা হলো যে একজন আরেকজনকে সম্মান করে, সেটাই স্বাধীনতা আমার কাছে। আমি আপনাকে সম্মান করি, আপনি আমাকে সম্মান করেন, আপনি যেখানকার হন, যে পেশার হন, সেটা আমার বিষয় না। বিষয় হলো আমরা একজনকে সম্মানিত করি, সেই জায়গাটা এখনও আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ, আমি তো অপটিমিস্টিক মানুষ, ইনশাল্লাহ একদিন হয়তো হয়ে যাবে। মানুষ মনে রাখবে আপনার কাজের জন্য নিশ্চয়ই। আমি যতদূর জানি যে মুক্তিযুদ্ধের সময় আপনি ছোট ছিলেন, হ্যাঁ, সেই সময়টার কথা কি মনে পড়ে আপনার? পড়বে না কেন, এত ছোট ছিলাম না যে মনে থাকে না। শৈশব ভালো মনে আছে না, নাইলে গান লিখি কেমনে? নিশ্চয়ই। আচ্ছা, সেই সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা গান করতেন, যে গানগুলো উজ্জীবিত করতো, সেই গানগুলো আপনাকে কিভাবে ছুঁয়ে যেত? অফকোর্স সাংঘাতিকভাবে আমরা শুনেছি এগুলি, মানে আমাদের মনে, এটা হলো আমাদের প্রেরণা। এই গানগুলি ছিল যে দেশকে নিয়ে এগিয়ে যেতে হবে, আমরা কি চাইছি। তো ওগুলি গান তো মুখে মুখে ছিল। সেই গানগুলো তো ভীষণ রকম অনুপ্রাণিত করতো মুক্তিযুদ্ধ। ইয়েস, আমাদেরকে যখন করেছে, নর্থ বেঙ্গল মুক্তিযোদ্ধা, তাদেরকে করবে না? অবশ্যই করেছে। তাহলে এটা কি বলা যায় যে গান সমাজ পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করে? গান কেন, সব কিছুই। গান কেন, নাটক বলেন, গান বলেন, বই বলেন, কর্ম বলেন, সবই তো সমাজ পরিবর্তনের জন্যই হয়ে থাকে। মুক্তিযুদ্ধ নিয়ে আপনি গানও করেছেন। আপনি বলেছেন যে
মুক্তিযোদ্ধারা কোথায় লুকিয়ে তোমরা, মানে এখনো আপনি আহ্বান করেছেন মুক্তিযোদ্ধাদের যে তোমরা লুকিয়ে থেকো না। আমি যখন গান করেছি তখনকার কথা, এটা তো অনেক আগের গান, কিন্তু প্রকাশ পেয়েছে বোধহয় না এখানে না বহু আগে প্রকাশ পেয়েছে এটা। আমি স্টেজে গাইতাম সেই 2007-8 বা 6-7-8 গান। এটা শোনাবেন কি একটু? অন্য গান শোনাই এখন তো। এটা লিখেছিলাম মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করার জন্য। আচ্ছা, আচ্ছা। আমি চাইছিলাম মুক্তিযোদ্ধারা বীর দর্পে ফিরে আসুক, কারণ স্বাধীনতার আসল তত্ত্ব ওনারা জানেন, কারণ নিশ্চয়ই। ওনাদের ত্যাগে স্বাধীনতা, তাই না? মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে, কেন এত অভিমান? মুক্তি সেনারা তোমাদের চোখে নুন জল, বড় বেশি বেমানান। ক্ষমা কর মোরে, রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। ক্ষমা কর মোরে, রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান। আমায় মুক্তি দাও, স্বস্তি দাও, নিজের তো এই দলাদলির করো অবসান। আমায় মুক্তি দাও, স্বস্তি দাও, শান্ত শান্ত পরিশ্রান্ত এই প্রাণ। অসাধারণ। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের এইভাবে স্মরণ করা নিশ্চয়ই কিছুটা ব্যতিক্রমী। যখন প্রেমের গানের ডামাডোল, গানে যখন কথার সংকট, সুরের সংকট, আপনি তখন ভিন্ন ধরনের কিছু নিয়ে জাতিকে জাগাবার চেষ্টা করেছেন সুর দিয়ে। এই যে কথাগুলো বললেন, আমরা এখনো দেখি যে কোনো কোনো জায়গায় মুক্তিযোদ্ধারা রিক্সা চালাচ্ছেন, ভিক্ষা করছেন, অনাহারে অনাদরে আছেন। তার মানে মুক্তিযুদ্ধ করেছেন বলেই তিনি গাড়ি বাড়ির মালিক হবেন সেটা আমি বলছি না, কিন্তু সম্মান দেবার দায়িত্ব তো আমাদের। আমরাই তো তাদেরকে প্রমোট করব, সম্মান দেব, কারণ তারা হচ্ছে আমাদের বাতিঘর। সেই জায়গাটাতে আপনি কি মনে করেন এখনো? দেখো, মুক্তিযোদ্ধা বলতে যাবো, মুক্তিযুদ্ধের চাওয়া কি ছিল? মুক্তিযুদ্ধের চাওয়া কি তো বাড়ি গাড়ি না। আমি আমার সচক্ষে যেটা দেখেছি, তারা যুদ্ধ করেছেন, ঢাকায় এসে গাড়ি চালাবেন, বাড়ি করবেন, এই কারণে ওনারা যুদ্ধ করেনি। ওনারা একটা সুন্দর দেশ দেখতে চেয়েছেন। যেদিন সুন্দর দেশ হয়ে যাবে, মানুষের মধ্যে নিপীড়ন থাকবে না, অত্যাচারী থাকবে না, ব্যভিচার থাকবে না, মানুষ আপন মনে ঘুরতে পারবে, স্বাধীনভাবে ঘুরতে পারবে, আমার মনে হয় প্রত্যেকটা মুক্তিযোদ্ধা তখনই খুশি হয়ে যাবেন। আচ্ছা, ওনার ব্যক্তিগত কিছু চাওয়ার জন্য উনি করেননি। যখন সমাজে সাম্য আসবে তখন automatically সেটার স্পর্শ তারাও পাবেন। ওনারা সবচেয়ে খুশি তখনই হবেন। এখন এক মুক্তিযোদ্ধাকে আপনি একেবারে কোটিপতি বানিয়ে দিয়েছেন, হি উইল নট বি হ্যাপি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সে কখনো হ্যাপি হতে পারে না। সে তো দেশের জন্য করেছে, ব্যক্তিগত কারণে করেনি। আচ্ছা, আপনি বিবিসির একটা ইন্টারভিউ বলেছিলেন যে আপনার বয়স হয়ে গেছে বলে এই ধরনের দেশের গান করেন, মুক্তিযুদ্ধের গান করেন, আর তরুণ বয়সে আপনি প্রেমের গান করেছেন। কিন্তু আমার মনে হয় যে আপনার গানের যে গভীরতা, এগুলো নিশ্চয়ই চেতনা বোধ থেকে। তা তো বটেই। এখন এক এক সময় এক এক চেতনা জাগে, এক একটা বয়সে এক এক চেতনা নাড়া দেয় আপনাকে। বয়সের কথা এই কারণে আসছে, যখন আমার কম বয়স ছিল নিশ্চয়ই আমি দেশ নিয়ে এত ভাবছিলাম না। তখন ও যে ভাবনা ছিল সেই ভাবনা নিয়ে আমি গান করি। এখন আরেক ধরনের ভাবনা হচ্ছে, সেই ভাবনা নিয়ে আমি গান করি। দেশের ভাবনার ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে সামনে রাখেন? আমি একটা জিনিসের সামনে রাখি, সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ একটা দেশ চাই। আপনি শুরুতে বলেছেন যে সম্মান দেবে। এটাই বেসিক। আমরা একজনকে সম্মানিত করব। আমরা যখন রাস্তায় হাঁটবো, এক গাড়ি আরেক গাড়ির আগে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে না, কারণ একজন একজনকে সম্মান জানাচ্ছে না। এই জায়গাগুলি চেঞ্জ হবে আস্তে আস্তে করে, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি এত সময় পেরিয়ে এসেছি, 45 বছর 50 বছর আমরা পূর্ণ করব, আমরা কি ইতিহাসটা সঠিকভাবে লিখতে পেরেছি এখনো, নাকি এখন আমাদের ঘাটতি আছে? আপনার কাছে কি মনে হয়? আমি তো ইতিহাসবিদ নই। 50 বছর একটি দেশের জন্য খুবই অল্প সময়। কিন্তু এই সময়ের মধ্যে তো মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, নর্মালি একটা জাতিকে পরিবর্তন তো অনেক কাজ, তাই না? আর পরিবর্তনের জন্য কি আমরা কাজ করেছি? শুধু ঢাকায় বসে চিৎকার করলে তো হবে না। আপনি কোরিয়ার যদি বলেন, তো গ্রামে গ্রামের লোকজন পৌঁছে গিয়েছিল। আমরা কি করেছি? মোরালিটি ডেভেলপমেন্টের জন্য কি আমরা গত 40 বছরে কোনো কাজ করেছি? কাজ করতে হবে সবাইকে। তাইলে গিয়ে আপনি একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সেই কাজটা ঠিক মতো করলে এত কোনো হয়ে যেত। হায়দার ভাই, আমরা দেখছি যে আমরা সবাই স্বপ্ন দেখছি, এই প্রজন্মের তরুণরা খুব অল্প সময়ের মধ্যে বড় হওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং
কত সহজে অ্যাচিভমেন্ট হয় সেই চিন্তাই সবাই করছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে কেউ ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, বা যারা শিল্পীও হতে চাই তারা খুব দ্রুত হতে চাই। হতে গিয়ে কি হয় যে কাজটা আসলে সঠিকভাবে হয় না। আমার সেটা কথা হলো, আমি কখনো এটা পছন্দ করিনি কেউ বলুক যে আমার ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হব। না, আমার প্রথম প্রায়োরিটি হলো আমি একটা ভালো মানুষ হব প্রথমে, তারপরে দ্বিতীয় হলো লেখাপড়া। এখন আমরা পাগল হয়ে গেছি আগে শিক্ষিত করার জন্য, সুতরাং এটার ড্রব্যাক থাকবেই আপনার। শিক্ষিত করে দ্রুত অর্থ বাদই দিলাম, আপনি ওটা পরে যাই, আমরা নেগেটিভটা কম বলি। শিক্ষিত করার জন্য পাগল হয়ে গেছে মনে করেন, কিন্তু ওকে তো মানুষ বানাচ্ছি না। মানুষ কেমনে বানাবেন? এখন একটা বাচ্চাকে নিজে 24 ঘন্টা যদি আপনি কোচিংয়ে দৌড়ানো, তো মানুষ হবে না। ওর সামাজিকতা রোবট হতে পারে, ও রোবট হয়ে যাবে, ও তো মানে মোরালিটি ডেভেলপমেন্ট করবে না। তো আগে মানুষ বানানোর জন্য আমরা চেষ্টা করি, সেকেন্ডারি হলো লেখাপড়া। তা আমাদের এখানে ঠিক উল্টো হয়ে গেছে, আগে আমরা লেখাপড়া নিয়ে খুব মাতামাতি করি, কিন্তু মানুষ বানাবার যে ব্যাপারটা আছে, এখন মানুষ যদি আপনি না বানাতে পারেন, তাহলে আপনি যে কথা বলছেন অর্থের জন্য করবে, সে অর্থের জন্য করবে। দোষ তো বাচ্চাদের না, দোষ তো আমরা মুরব্বীদের। আমরা দেখেন প্রথমে বাচ্চাকে দুর্নীতি শিখাই, কিভাবে স্কুলে ভর্তি করবো, ঘুষ দিয়ে ভর্তি করছি। তো মা বাপই তো দুর্নীতি প্রথম করছে বাচ্চার জন্য। দরকার কি একটা ভালো স্কুলে পড়তে হবে? মানুষ কি গ্রামের স্কুল থেকে ভালো রেজাল্ট করেনি? জ্ঞান তো এখানে, স্কুল দেয় না জ্ঞান। হায়দার ভাই, আশ্চর্য লাগে যে আমরা স্কুলে যখন দেখি বাচ্চাদেরকে শেখানো হয় যে তোমার টিফিনটা লুকিয়ে লুকিয়ে খেও, মানে এখানে আত্মকেন্দ্রিকতা, ব্যক্তিকে নিজেকে গড়তে হবে, ব্যক্তি নিয়ে থাকার বিষয়টা এখানেই শিখিয়ে দেওয়া হচ্ছে। না, ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো মোরালিটি নিয়ে আমরা কাজ করি না। আমরা অথবা লেখাপড়া নিয়ে কাজ করছি, ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছি, বাচ্চাকে ইংলিশ শেখাচ্ছি, বাংলা শেখাচ্ছি, কিন্তু হিউম্যান বিং হওয়ার জন্য যেটা দরকার সেই জায়গাটা অথবা আমরা করছি না। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যেরকম মনে করেন একটা বাপ মাকে তার বাচ্চাকে সময় দিতে হবে, সেই সময়টাকে আমরা দিচ্ছি কিনা, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। যেরকম আমার বাসায় যদি আমার পার্সোনাল লাইফের কথা বলি, আমি তো সেটা যদি আমি বলি, আমার বাসায় কম্পিউটার বা ইন্টারনেট এমন এক জায়গায় থাকে সবাই যেন দেখতে পারে। কেন রাখি আমি এভাবে? কারণ সে কম্পিউটার অপব্যবহার যেন না করে। তার মধ্যে আমার মেয়ে রুম বন্ধ করে ঘুমাতে পারবে না, রুম ক্যানট বি লকড। আমি যে কোনো সময় ভিতরে ঢুকবো। আমার বাসায় আত্মীয়স্বজন আসবে, তাকে রুম ছেড়ে দিতে হবে। এই সামাজিকতা ঘর থেকে তৈরি করে দিতে হবে তাকে। হ্যাঁ, এটা ঘর থেকে তৈরি করতে হবে আপনাকে। এখন আমরা যদি না ডিস্টার্ব করানো, লেখাপড়া করছে, ও লেখাপড়া করছে, ও লেখাপড়া করে করবেটা কি হবে? সে যদি সমাজ থেকে বের হয়ে যায় লেখাপড়া করে, এমন লেখাপড়া আমার দরকার নেই। হায়দার ভাই খুব চমৎকার করে অনেক বিষয়ে কথা বলছিলেন যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। দর্শক থাকুন, আমরা ফিরছি খুব শিগগির। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। প্রিয় দর্শক, আবারও স্বাগত বিজয়ের সুর অনুষ্ঠানে। আমরা কথা বলছি, গান শুনছি আমাদের প্রিয় মানুষ হায়দার হোসেন ভাইয়ের। হায়দার ভাই, বিডিআর নিয়ে আপনি একটা গান লিখেছিলেন সেই সময় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে পিলখানায়। এই গানটা এত গভীরভাবে মানুষের হৃদয়ে স্পর্শ করেছে যে যেখানেই শোনা যায় সেখানে একটা কান্নার ধ্বনি যেন বেজে ওঠে। এই ঘটনাটা আপনাকে কিভাবে প্রভাবিত করেছিল? ঘটনাটা আমার গানই তো বলে দিচ্ছে যে আমি আসলে কি ফিল করেছি। কারণ আবার এরকম ঘটনা যেন না ঘটে জীবনে, যেন আমাদের বাংলাদেশে সেরকম দেখতে না হয়, সেই আশায় আমি প্রত্যাশা করি। আর গান তো আমরা হৃদয় থেকে লেখার চেষ্টা করি। আল্লাহ লিখান বলে হয়তো বা মানুষ পছন্দ করে। এই গানটার মধ্যে কোনো রিদমও ইউজ করা হয়নি, শুধু গানটা যখন করতে বসেছি তখন আমি বললাম যে এই গানটা খুব ওয়ান টেকে নিতে হবে। আচ্ছা, ওই বাঁশিওয়ালাকে বলেছি এই হলো রাগ, এটা বাজাবে। আমি হারমোনিয়াম নিয়ে বসেছি, গিটারও নাই, কিন্তু গিটার নেই না, ওয়ান টেকে যা হয়, এটা অ্যারেঞ্জমেন্ট ছাড়া গান, যেটা বাস বসলাম ওয়ান টেকে যতটুকু হয় একবারই গেছি আমি। এটা আর গান নেই, রিপিটও করেন না, রেকর্ডিং আর গাইনি, এমনি স্টেজে গাওয়া পড়ে, রেকর্ডিং একবারই যা হয়েছে তাই, এটাই ভাবেই যাবে। এই প্রথম আবেগটাই বোধ হয়, হ্যাঁ সেটাই থাকবে। এটা যদি আপনি গান হিসাবে নেন তাহলে এটা গান, আমি এটাকে গান বলি না, গান না, এটা আমার মনের একটা অনুভূতির প্রকাশ মাত্র। একটু শোনাবেন কি? এই একটু দুঃখের গান, আর মুশকিল। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। হায়দার ভাই, আমরা যদি পঞ্চকবির দিকে তাকাই, তারপরে পঞ্চকবির পরে আমরা দেখছি যে আপনি 3টা সমন্বয় করেছেন। হ্যাঁ, আরও অনেকেই আছে, কিন্তু খুব সহজলভ্য না এই ধরনের শিল্পী যারা লিখেন, সুর করেন এবং গান। তা আপনি আপনার অনুভূতিগুলো লিখছেন, সুর করছেন এবং গাইছেন। সেখানে আবার আরেকটা বিষয় যে আপনি প্রচলিত স্রোতের উল্টো দিকে হাঁটছেন। এটা কি জীবনমুখী তৎপরতা বলা যায়, বা স্বদেশমুখী গান? কোনো নাম দিয়ে কি অভিষিক্ত করা যায়? আমরা যারা গান করি এত চিন্তা করে গান করি না, এটা কি নাম হবে, কি রং হবে। গান হলো অনুভূতির বহিঃপ্রকাশ। এখন অনুভূতি দেশপ্রেমের অনুভূতি হতে পারে, অনুভূতি একটা অ্যানোমালি ঘটনার জন্য অনুভূতি হতে পারে, প্রেমের অনুভূতি হতে পারে, সবই তো গান। আচ্ছা আচ্ছা হায়দার ভাই, ফাঁসে গেছি মাইনকার চিপায়, আপনি পুরনো ঢাকার ভাষা এখানে ইউজ করেছেন এবং এই চমৎকার একটা গান অসঙ্গতি তুলে ধরেছেন। আসলে কি আপনি ব্যক্তিগত জীবনে ফেসে গেছেন? দেখো, আমার মনে হয় জীবনের প্রত্যেকটা যে আছে, দুনিয়াটা এমনই যে প্রত্যেক আসলে ফেসে যায়। দুনিয়াতে জন্মে নেওয়া অর্থ হইলে ফেসে যাওয়া, আর যত দিন বাড়বে তত আরো ফাঁসতেই থাকবে। কিন্তু আমরা কি বলতে পারি জন্ম আজন্ম পাপ? না না না, পাপ না, পাপ অন্য জিনিস, আস্তাগফিরুল্লাহ, ওটা অন্য জিনিস। জন্ম মানে আপনার জন্ম থেকে আস্তে আস্তে কত বড় হবেন, আপনার কর্তব্য হবে। কর্তব্য যখন আপনি পালন করতে যাবেন, আপনি ফেসেই যাবেন, কারণ কি আপনার কর্তব্য পালন করতে হবে। আপনার শুধু আপনার জন্য তো আপনি বেঁচে থাকেন না, আমরা তো বেঁচে থাকি আরেকজনের জন্য। সত্য কথা যেটা হয়, যার একটু আমার মতো ছোট মন যে আছে, তা সে হয়তো ফ্যামিলির জন্য বাঁচতেছে, আরো বড় মন থেকে বিশ্বের জন্য বাঁচে, তাই না? গানটা তো 15 বছর আগের, কিন্তু এখনো কিন্তু মিলে যায় পরিস্থিতি। এটা কারণ হলো যে আমি তো জীবন থেকে নেওয়া গান, তো এটা সবসময় মিলবে। আমরা জানতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকালীন যারা গিয়েছেন, আপেল মাহমুদ থেকে শুরু করে অনেকে গিয়েছেন, তাদের মধ্যে কার গান আপনার ভালো লাগে, বা কোনো সুর কি এখন আপনার কানে বাজে? এখনো বাজে, জয় বাংলা, বাংলার জয় এখনো কানে বাজে, এখনো। একটা সুন্দর গান ছিল, শুনো, একটি মুজিবুরের কণ্ঠ থেকে, কণ্ঠ, এটা সুন্দর সুর করা গান। বা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে। আমার সবচেয়ে বেশি জয় বাংলা, বাংলার গানটা আমার কানে বাজে। সেই গানগুলোর মতো এখন কোনো গান হচ্ছে না। এটা কি প্রেক্ষাপট না থাকার কারণে? এটা কিন্তু প্রেক্ষাপট লাগে, গান হঠাৎ করে তৈরি হয় না, প্রেক্ষাপট হয় তারপরে তৈরি হয়। আচ্ছা, আপনি কি শোনাবেন কোনো প্রচলিত গান? আমি যে পরের গান গাইতে পারি না, কারণ প্রবলেম হলো এটা, আমি গায়ক না। আচ্ছা, আমি শুধু নিজের গান গাইতে পারি, তাও বহু কষ্ট করে। দেশের গান একটা শুনি। বাংলাদেশ আমার জন্য কি? তুমি আমার ধমনী শিরা, রক্তে বাংলাদেশ, তুমি প্রথম, তুমি আমার শেষ। বাংলাদেশ আমার প্রাণ, আমার দেশ, বাংলাদেশ আমার প্রাণ, আমার দেশ। তুমি আছো বলি আজ বাংলায় করি গান, বাংলায় ভালোবাসা, বাংলায় জুড়ে প্রাণ। এই মাটি জীবন, মাটি সম্মান। তুমি আমার ধনী শিরা, রক্তে বাংলাদেশ, তুমি প্রথম, তুমি আমার বাহ, খুব সুন্দর, একদম প্রাণের কথা, একদম হৃদয়ের কথা, একদম ভেতর থেকে উঠে আসা কথা। দেশ নিয়ে আপনি কি ভাবেন? 50 বছর পর বা 100 বছর পর আমাদের বাংলাদেশটা কোথায় যাবে? আমরা হয়তো থাকবো না। 50 বছর না, আমি দেখছি 20 বছর পরে বাংলায়, অনেক আগে থেকে আমি বলছি এই কথা, আজ থেকে 10 বছর আগেও বলেছি, বাংলাদেশকে কেউ থামায় রাখতে পারবে না, বাংলাদেশ উঠে যাবে। কারণটা কি? কারণ হলো আমরা সাধারণ মানুষ, অনেক মানুষ আছে যারা কাজ করে যাচ্ছে, তাদের কথা আমরা চিনিও না, তারা হাইলাইটেড হইতে চায়ও না। এই যে মানুষ কাজ করছে, এইগুলি সমন্বয় দেখবেন একদিন বাংলাদেশ উঠে গেছে। মানে সাফ গেমসে যে মেয়েটা স্বর্ণপদক পেল, বা ক্রিকেটে ভালো করলো, বা আবিষ্কারের ক্ষেত্রে ভালো করলো, এইগুলো কিন্তু আমরা খোঁজ রাখি না সাধারণত। তারা নীরবেই কাজ করছে, সেই দিকেই তো আপনি বোধহয় ইঙ্গিত করছেন। না না, সামাজিক কাজ করে যাচ্ছে মানুষ, আপনি চিন্তাও করতে পারবেন এক একটা মানুষ কিভাবে সামাজিক কাজ করে যাচ্ছে। আচ্ছা, স্কুল করে যাচ্ছে, এটা করে যাচ্ছে, মানুষকে ট্রেনিং দিচ্ছে,
দারিদ্রতা দূরীকরণের জন্য কাজ করছে। দিজ আর নট এনজিওস, আমি এনজিওসের কথা বলছি না, সাধারণ মানুষ। এই যে প্রয়াসগুলি মানুষ করছে, হয়তো বা লক্ষ লক্ষ মানুষ করছে, এটার সমন্বয়ে দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ উঠে যাবেন। কারণ আমরা সাধারণ মানুষ কাজ করি। আপনি একটা চমৎকার গান লিখেছেন হরতাল নিয়ে, মনে আছে কি গানটা? আমার এক্স্যাক্টলি মনে নেই, বহুদিনের গাওয়া হয় না। আমি বলছিলাম যে হ্যাঁ, তাল বিভিন্ন ধরনের আছে, কিছু কিছু তাল আছে যেগুলি গন্ডগোল পাকায়, এটা হলো তার মধ্যে একটি তাল হলো হরতাল, তাই না? আমাদের তেওরা তাল, দাদরা তাল, এটার মধ্যে একটা হরতাল একটা তাল আছে। তো এগুলো কিন্তু এখন আস্তে আস্তে করে কমছে আল্লাহর রহমতে। দেখেন চেঞ্জেস আসতেছে বাংলাদেশে। যেরকম আগে ঢাকা শহরের মেয়র কেউ হবে, তাকে হুডলুম হতে হবে, মানে সন্ত্রাসী টাইপের লোক কিন্তু মেয়র হবে। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইট ইজ চেঞ্জিং, এভাবেই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে। আমি জানি বাংলাদেশে এগিয়ে যাবে, কারণ আমি চেঞ্জ দেখতে পারছি। হয়তো বা পেসটা যত ফাস্ট হওয়া উচিত ছিল, মন চায় আরও তাড়াতাড়ি হতে, ওইটাও তো হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে। আমার বিশ্বাস যে এক সময় আমি হয়তো থাকবো না, বাংলাদেশ খুব উপরে থাকবো ইনশাআল্লাহ। আমরা সে প্রত্যাশা করি। আপনাকে যদি 100 বছর বয়স দেয়া হয়, মানে এটা দেওয়ার তো মালিক আল্লাহ নিশ্চয়ই, তাহলে আপনি এই সময়ের মধ্যে বাংলাদেশের জন্য আর কি করতে চান? কি করে না, আসলে আমরা কাজ করে যাই, আমরা কাজ করছি বলছি, নিজেকে শুদ্ধ রাখার জন্য কাজ করে যাই, এইটুকু করে যাবো। যেহেতু বেশি তো আমরা পারি না, 200 বছর বাঁচলে তো আমি একই কাজই করবো, আলাদা তো করতে পারবো না, তাই না? আমরা যেভাবে কাজ করি আর কি, আপনার ফ্যামিলির জন্য করতে হবে, আত্মীয়দের জন্য করতে হবে, আশপাশের পড়োশির জন্য করতে হবে, দেশের জন্য করতে হবে। এই জিনিসটা যদি থাকে, আল্লাহ যেন আমাকে এভাবেই নিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ। দেশের মানুষের জন্য কি গানের মধ্য দিয়ে যে কাজ করছেন, এটাকে দেশের মানুষের জন্য কাজ আপনি মনে করেন? আসলে তা না, এটা হলো কি, আমরা যেহেতু আমরা একটা জিনিস বুঝি যে একটা মানুষকে বক্তৃতা দিয়ে বোঝানো চাইতে একটা গান দিয়ে বোঝানো খুব সহজ। আমার আক্ষেপ, আমার ভালোবাসা, আমার অনুভূতিগুলি আমি গানের মাধ্যমে জানাচ্ছি। এইটাতে যদি মানুষ অনুপ্রাণিত হয় আলহামদুলিল্লাহ, শিক্ষা নেয়, তাহলে খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গানটা দিয়ে এই পর্বটা শেষ করব, তার আগে আপনার কাছে জানতে চাই যে আমাদের যারা এখনো গর্বিত সম্পদ, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা আছেন, তাদের প্রতি আপনার কোনো কথা আছে কিনা, আবেদন? তাদের আবেদন, তাদের কাছে তো আমি ক্ষমা চাই সবসময়। আপনার গানে বলেছেন। আমি গানেও বলি, আমি এটা বিশ্বাসও করি, তাদেরকে দেখলে আমি ক্ষমা চাই। দেখেন, আপনারা আপনার কাজ করে দিয়ে গেছেন, আর আমরা আমাদের কাজটা করতে পারিনি ঠিক মতো। আমার বয়সী মানুষগুলি কাজগুলি করতে পারে নাই, হয়তো বা আমার নেক্সট জেনারেশন ইনশাআল্লাহ করবে আশা করি। তো এই জন্য আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে, সবসময় ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি সেই কাজটি করিনি। আপনারা দেশটা দিয়েছেন, কিন্তু আমি এটাকে ধরে রাখতে পারছি না, যেটা চাইছেন সেটা আমি করতে পারছি না। সেটাই, আমি একটা বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে এই পর্বের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই, আপনারা সুন্দর থাকবেন এবং আপনার প্রতিবেশীকেও ভালো রাখবেন। হায়দার ভাই তার গানের মধ্য দিয়ে যে কথাগুলো উচ্চারিত করেছেন, যে কথাগুলো বলতে চেয়েছেন, সেই কথাগুলো আপনাদের হৃদয়ে যদি স্পর্শ করে, সে অনুযায়ী আপনারা যদি পথ চলার চেষ্টা করেন এবং আলোর বলয় হিসেবে যদি গানগুলো কাজ করে, তাহলে এই ছোট্ট অনুষ্ঠানের এই কথা বলা, কিছুটা গান শোনা সার্থক হবে। বিদায় নিচ্ছি বিজয়ের শুভেচ্ছা জানিয়ে। হায়দার ভাই গানটা ছোট্ট করে। স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটে মিলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা, স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।